লং ডিস্টেন্স রিলেশনশিপ যারা সময়টা পার করতেছেন শুধু তারাই জানেন যে এটা মেনটেন করতে হলে কতটা বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। তাই আমার আজকের গল্পটাও এই বিষয়টার উপর ভিত্তি করেই গড়ে ওঠা, যেখানে আপনি দেখতে চলেছেন কিভাবে এই বিষয়টা একটা বিবাহিত সম্পর্কের মাঝেও ফাটল ধরাতে পারে। আজকের গল্পটার সাথে হয়তো বা আপনারা অনেকে রিলেট করতে পারবেন যারা নাকি এমন একটা সিচুয়েশনে আছেন। এছাড়া গল্পটা তাদের জন্যও শিক্ষামূলক হতে পারে যাদের নাকি সামনে বিয়ে শাদির পর্বটা ঘনিয়ে এসেছে। তাই হাতে সময় নিয়ে বসে পড়ুন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা ড্রামা কমেডি মুভি মীনাক্ষী সুন্দরেশ্বরের সম্পূর্ণ গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পটা শুরু হয় মীনাক্ষী নামের একটা মেয়েকে দেখিয়ে। সে ভারতীয় সুপারস্টার রজনীকান্তের খুব বড় ফ্যান। আর তখনই তার মা এখানে এসে তাকে কথা শোনাতে শুরু করে, কারণ আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আর এখনও নাকি সে নিজে রেডি না হয়ে বরং সেই কাজে ব্যস্ত। অপরদিকে আমরা ছেলেপক্ষের পরিবারকে দেখি। ছেলের বাবা বের হওয়ার আগে তার পারিবারিক রীতি অনুযায়ী একটা পুজো পাঠ করছে। মাঝখানে সে তার ছেলে সুন্দরকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন মেয়ে দেখতে গিয়ে কোনো বোকার মতো কথা না বলে। আসলে সুন্দর তার বাবাকে একদম জমের মতো ভয় পায়, এমনকি সে তার ইঞ্জিনিয়ারিংয়ের লেখাপড়াটাও তার বাবার কথার বিরুদ্ধে গিয়ে করেছিল। আর এখনও পর্যন্ত তেমন কোনো ভালো চাকরিও সে জোগাড় করতে পারেনি। এজন্য তার বাবা আজ পর্যন্ত তার উপর রাগ দেখিয়ে কথা বলে। পাশাপাশি সুন্দর সম্পর্কে আরও কিছু বলতে গেলে বলা যায় তার কথাবার্তায় অথবা আচার আচরণে ম্যাচিউরিটির অভাব রয়েছে। তাই আজকে মেয়ে দেখতে যাবে বলে তার বড় ভাই তাকে সব কিছু শিখিয়ে দেয়, কিভাবে কি কথা বলতে হবে, কি করতে হবে সে বিষয়ে সাবধান হতে বলে। তারপর তারা সবাই মিলে মীনাক্ষীর বাড়ির দিকে রওনা হয়। রাস্তাতেও সুন্দরের বাবা সুন্দরকে জিজ্ঞাসা করে, যদি মেয়ে পক্ষ তোকে জিজ্ঞাসা করে বর্তমানে কি করছিস তাহলে কি বলবি? তখন সুন্দর উত্তর দেয় যে সত্য সত্য বলে দেবো যা করছি। কিন্তু সেখানেই তার বাবা তাকে শিখিয়ে দেয় যে বলবি 1 বছর আগে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন ভালো একটা অপরচুনিটি পেলে চাকরি জয়েন করে নেব। আবার এটা বলিস না যে 1 বছর ধরে চাকরি পাচ্ছিস না। তারপর ফাইনালি তারা মীনাক্ষীর বাড়ি গিয়ে পৌঁছায়। ওখানে প্রথম সবাই চুপচাপ ছিল, কিন্তু প্রথম কথাটা শুরু করে সুন্দরের ভাই। তারপর টুকটাক সেই বিষয় নিয়ে কথাবার্তা চলতে থাকে। এক ফাঁকে মীনাক্ষী ঘরের ভেতর থেকে একটু বাইরের দিকে উকি মারে, আর সেটা তখনই সুন্দরের চোখে পড়ে যায়। যার কারণে মীনাক্ষী এবার সোজা সবার সামনে চলে আসে। সবার সামনে সে খুব সুন্দরভাবে এসে দাঁড়ায়। তাকে দেখে সুন্দরের পরিবার খুশি হয়। আর এভাবেই কথা চলতে চলতে একসময় দুই পরিবারের সম্মতিতে দুজনকে নিজেদের মধ্যে কিছুটা কথাবার্তা বলতে একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়। তারা দুজন আসলে বিষয়টাতে রাজি কিনা এটাও তো জানা প্রয়োজন। এরপর দুজনকে আমরা দেখতে পাই শুধুমাত্র একে অপরের দিকে তারা একবার করে তাকায় আর কি বলবে সেটা ভাবতে থাকে। একদিকে সুন্দর তো একদম নার্ভাস, আর তার এমন নার্ভাসনেস দেখে এবার মীনাক্ষী নিজে থেকেই তার সাথে কথা বলতে শুরু করে। আসলে সে একটা ডায়েরিতে পয়েন্ট আকারে লিখে রেখেছিল যে তাকে দেখতে আসা ছেলেকে সে কি জিজ্ঞাসা করবে। সেখানে এর মাধ্যমেই তাদের দুজনের কথাবার্তা শুরু হয়। আর তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুন্দর আরও বেশি নার্ভাস হতে শুরু করে, কারণ এখানে কিছু বিষয় তাকে বানিয়ে বলতে হচ্ছে। যেমন তার ফ্যামিলি বিজনেসে তার বেশিরভাগ সময় কাটে, এটা সম্পূর্ণই একটা মিথ্যা কথা। আবার সে যে চাকরি পাচ্ছে না এটাও তার কাছে লুকানোর চেষ্টা করে সে, কিন্তু একসময় মীনাক্ষীর কাছে সে ঠিকই ধরা পড়ে যায়। এজন্য তাকে এবার সে সব কিছু সত্য বলতে শুরু করে যে 1 বছর ধরে সে চাকরি খুঁজছে, একটা চাকরিও পাচ্ছে না, এমনকি ফ্যামিলি বিজনেসের প্রতিও তার তেমন একটা ইন্টারেস্ট নেই। কিন্তু তার এই কথা শুনে মীনাক্ষী কিছুটা অবাক হলেও সুন্দরকে সে স্বাভাবিক হতে বলে, এগুলো কোনো ব্যাপার না। আর অপরদিকে আমরা তাদের দুই পরিবারের কথাবার্তা দেখতে পাই। দুই পরিবার একে অপরের সাথে বেশ সুন্দর কথাবার্তায় ব্যস্ত। বলা যায় বিয়েটা তারা পাকা করেই ফেলবে, এখন শুধু তাদের দুজনের পালা। ঠিক তখনই যখন সুন্দরের বাবা তার ছেলে সুন্দরের নামটা বলে ওঠে, তখন মীনাক্ষীর পরিবারে তো অবাক হয়, কারণ আজকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল সে ছেলের নাম তো অশোক। ঠিক তখনই সুন্দরের বড় ভাইয়ের মোবাইলে একটা কল চলে আসে। হ্যাঁ, পাত্রীপক্ষ তাকে কল করেছে, তারা নাকি অনেকক্ষণ ধরে তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। অর্থাৎ বোঝা গেল এখানে সুন্দরের পরিবার ভুল করে মীনাক্ষীর বাড়িতে ঢুকেছে। মূলত মীনাক্ষীকে দেখতে আসার কথা ছিল অন্য একটা ছেলের, তার বদলে এখানে এসে পড়েছে সুন্দরের পরিবার। আর এই সকল ঘাবলা লাগিয়েছে তাদের ম্যারেজ ব্যুরো। কিন্তু ওদিকে তো দুজনের কেমিস্ট্রি প্রায় জমতে ধরেছে, দুজনে একে অপরকে পছন্দ করে ফেলেছে। আর তখনই সুন্দরের ছোট ভাতিজা তাকে ডাকতে চলে আসে। আর নিচে যাওয়ার পর সুন্দরের বাবা তাদের দুজনকে সবকিছু খুলে বলে যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল করে তারা তার বাড়িতে এসেছে। কিন্তু তবুও মীনাক্ষী বিষয়টাতে রিয়্যাক্ট না করে বরং সুন্দরের সাথে খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন সেরে নেয়, যা দেখে মীনাক্ষীর বাবা ভেতর থেকে খুব খুশি হয়। তাই তারা যখন বের হয়ে যাচ্ছিল তখনই মীনাক্ষীর বাবা একটা শাক বাজিয়ে তাদেরকে বাধা দেয় আর বলে,
এটা ঈশ্বরের ইচ্ছা ছিল যে আপনারা আমার বাড়িতে এসেছেন, আমরা আমাদের পক্ষ থেকে রাজি, এখন আপনারা যা বলবেন তাই হবে। অর্থাৎ বোঝা গেল ঠিক হোক আর ভুল হোক দুজনের বিয়েটা পাকা হয়ে গেছে। পরবর্তীতে বিভিন্ন জাঁকজমকতা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তাদের দুজনের বিয়ের সকল কার্যবিধি চলতে থাকে, যার মাঝখান দিয়ে দুজনের সম্পর্কটা ধীরে ধীরে আরও ভালো হতে শুরু করে। একে অপরের সাথেই দুজন খুব ভালো সময় কাটাতে শুরু করে, আর ফাইনালি খুব সুন্দরভাবে তাদের দুজনের বিয়েটাও সম্পন্ন হয়। তারপর চলে আসে তাদের বিয়ের ফার্স্ট নাইট। দুজনেই খুব নার্ভাস, কিভাবে সময় কাটাবে, কি করবে না করবে, এই নিয়ে দুজনে খুব কৌতূহলী। মীনাক্ষী যেহেতু বই পড়তে খুব ভালোবাসে, তাই আনন্দ তার জন্য একটা বই কিনে এনেছে, আর এটাই তার জন্য আজকের প্রথম উপহার। আর এভাবেই যখন দুজনে একে অপরের ঘনিষ্ঠ হতে ধরে, ঠিক তখনই আনন্দের মোবাইলে একটা মেইল চলে আসে। মেইলটা পড়ে সে বুঝতে পারে মাসখানেক আগে যেই কোম্পানিতে সে ইন্টারভিউয়ের জন্য আবেদন করেছিল, সেই কোম্পানি থেকে মেইল এসেছে। আগামীকাল সকাল 10টায় তাকে ব্যাঙ্গালোরের সেই কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আর দীর্ঘ একটা বছর পর তার হাতে খুব ভালো একটা অপরচুনিটি, যেটা সে হাতছাড়া করতে চায় না, তাই সে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে ধরে। মীনাক্ষীকে সে বিষয়টা খুব ভালো মতো বোঝায়, যেখানে মীনাক্ষী তাকে একটা কথাই বলে, তোমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটাই করো। সেখানে আনন্দ তার প্রিপারেশন নেওয়াটাকেই গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নেয়। ভাইরে ভাই, এ যে কেমন মানুষ আমি বুঝতে পারছি না। তোর একটা ইন্টারভিউ গোল্লায় যাক, তুই নতুন বিয়ে করেছিস, এটা তোর মাথায় রাখা দরকার। এজন্যই বোধহয় মুচির কাছে হীরা দিতে নেই। যাকে মীনাক্ষী এভাবে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। আর রাতের একদম শেষ মুহূর্তে অবশ্য আনন্দ তার কাজ শেষ করে মীনাক্ষীকে সময় দিতে আসে, কিন্তু তখন প্রায় সকাল হতে ধরেছে, একটু পরেই তার বের হতে হবে। সকালে ঘুম থেকে উঠে মীনাক্ষী ওখানে তার পাশে আনন্দকে আর খুঁজে পায় না। অর্থাৎ ব্যাঙ্গালোরের পৌঁছাতে যেহেতু তার দেরি লাগবে, তাই সে সকাল সকালই বের হয়ে গিয়েছে। তারপর এদিকে মীনাক্ষী তার পরিবারের বাকিদের সঙ্গে ধীরে ধীরে মিশতে শুরু করে। পরিবারের সবাই তাকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। আর ওদিকে আনন্দ তার সকল পরীক্ষাগুলো খুব সুন্দরভাবেই দিচ্ছিল। তবে ভাইবা পরীক্ষাতে সেখানে সরাসরিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেখানে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তখন তার কথাবার্তায় তেমন যেন কনফিডেন্স নেই। সে উত্তর জানে, কিন্তু তার আগেই অন্যরা নিজেদের জোর খাটিয়ে উত্তর দিয়ে ফেলছে, যেটা সে পারে না। তারই মাঝখানে আবার যখন তাকে পার্সোনাল ইন্টারভিউতে নেওয়া হয়, তখন আবার সেখানে যে তার ইন্টারভিউ নিচ্ছিল তার জায়গায় সুন্দর মীনাক্ষীকে দেখতে পায়। হ্যাঁ, নতুন বউকে ঘরে ফেলে এসেছে, এমনটা হওয়া স্বাভাবিক। তবে এতে আবার তার জন্য ভালোই হয়, কারণ সে কনফিডেন্টলি এবার নিজের সকল প্রশ্নের উত্তর দিতে পারে। তারপর পরীক্ষা টরীক্ষা শেষ করে 3 দিনের মাথায় সে বাসায় ফিরে আসে। আর সেদিন রাতেই তার কাছে রেজাল্টের লেটার পৌঁছে যায়। সে জানতে পারে তার ইন্টারভিউতে সে পাস করেছে। ওই কোম্পানিতে নাকি তার 6 মাসের একটা ট্রেনিং দিতে হবে, তারপর ইন্টার্নশিপে জয়েন করাবে। অবশ্যই এই ঘটনায় মীনাক্ষী কিছুটা হতাশ হয়, কারণ যেহেতু সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, তাই তাকে আগামীকালকে অফিস জয়েন করতে হবে। শুরুর দিকে নিজের বিয়ের বাহানা দিয়ে ছুটি চাইতে পারাটাও এখন তার জন্য অসম্ভব। অর্থাৎ বিয়ে করার পর মীনাক্ষীকে সে ন্যূনতম সময় পর্যন্ত দিতে পারল না। আগামীকাল ভোরে ভোরে আবার তাকে চলে যেতে হবে। এমনকি এজন্য তার পরিবারও তাকে কথা শোনায় যে এত তাড়াহুড়ার কি দরকার। কিন্তু সেখানে সে নিজেই তাদেরকে বোঝায় যে এই চাকরিটা হাতছাড়া হয়ে গেলে সামনে চাকরি পেতে বহু ঝামেলা আছে, যার কারণে আবার বাকিরাও তেমন কিছু বলতে পারে না। কিন্তু এই সব কিছুর কারণে সুন্দর নিজেও অনেক আফসোস করে। তাকে শুধুমাত্র সরি বলা ছাড়া আর যেন কিছু বলার নেই তার। তারপর দিন সকালে ব্যাগ গুছিয়ে সুন্দর স্টেশন থেকে তার পরিবারকে বিদায় জানিয়ে রওনা হয়। তবে তার এই বিদায়ের তার পরিবারের তুলনায় সুন্দরের নতুন বউ মীনাক্ষী একটু বেশি আপসেট। কারণ বিয়ে একটা মেয়ের জন্য একদিক থেকে জীবনের একটা নতুন অধ্যায়, সেখানে সে তার মেইন পার্সনটাকে অর্থাৎ আনন্দকেই নিজের পাশে পাচ্ছে না। এমনকি দুজনে একসাথে সামান্য কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলো না। এই একটা ঘাটতি রয়েই গেল, কিন্তু কিছু করার নেই, যা হওয়ার হচ্ছে। এভাবেই বেঙ্গালুরুতে তার ডেস্টিনেশনে সে পৌঁছে যায়। তবে সে প্রায় 27 মিনিট লেট করেছে। আর ওখানকার তাদের প্রধান যে রয়েছে, সে যখন তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সুন্দর তাকে সব সত্য সত্য বলে দেয় যে মাত্র 4 দিন আগে তার বিয়ে হয়েছে, আর আজকে পরিবারকে বিদায় জানিয়ে বউকে বিদায় জানিয়ে আসতে হচ্ছে, একটু লেট হয়েছে। আর তার এই সরাসরি সত্য কথা তার বসের ভালোই লাগে। অপরদিকে মীনাক্ষী আনন্দের ছোট বোনের সাথে একটা ধাবায় ননভেজ খেতে যায়। বাড়িতে সে খেতে পারবে না, কারণ আনন্দের বাড়ির কেউই আমিষ খাবার খায় না, শুধু আনন্দের সেই ছোট বোনটা বাদে। সেখানেই মীনাক্ষীর কলেজ লাইফের একটা বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। কলেজ লাইফে তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, আর বোঝা যায় এই ছেলেটা ওই সময়তে মীনাক্ষীকে খুব পছন্দ করত। কিন্তু এখন যেহেতু তার বিয়ে হয়ে গিয়েছে, তাই তাকে সে কংগ্রেস জানাতে এসেছে। তার নাম রাঘব। অপরদিকে ব্যাঙ্গালোরে আসার পর থেকে আশেপাশের কোনো
কিছুই আনন্দের ভালো লাগে না, কারণ সে খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির একটা ছেলে। আশেপাশে তার অন্যান্য কলিগের সাথেও তার তেমন একটা জমে ওঠে না, কারণ তাদের সবাই ব্যাচেলর আর একমাত্র সে বিবাহিত। অবশ্য বিষয়টা সে লুকিয়ে রাখে। এই বিষয়টা নিয়ে বাকিরা যদি আবার তার সাথে হাসি তামাশা করে, এমনকি এই জন্য রাতের বেলা যখন মীনাক্ষী তাকে কল করে তখনও সে কলটা রিসিভ করে না, যদি তারা আবার এই বিষয়টা নিয়ে তাকে নিয়ে মজা করে এই ভয়ে। ভাই রে ভাই, আর যাই হোক এমন টাইপের মানুষ হয়েন না, কেমন মানুষ কে জানে। তবে তারপর দিন রাতের বেলা দুজনের মধ্যে কথা হয়। একসময় মীনাক্ষী বেঙ্গালুরুতে শিফট হয়ে যেতে চায়, কিন্তু আনন্দ তাকে নিষেধ করে, কারণ এখানে 6টা মাস তার কম্পিটিশনের উপর চলতে হবে, তাই বিষয়টা ঠিক হবে না। এরপর থেকে এভাবেই চলতে থাকে তাদের লাইফ। ওইদিকে মীনাক্ষী তার পরিবার নিয়ে ব্যস্ত হতে শুরু করে, আর এদিকে আনন্দ তার কাজ নিয়ে ব্যস্ত। তবে তার ইন্ট্রোভার্ট স্বভাবটা ধীরে ধীরে ঘুচে যেতে শুরু করে, বাকিদের সাথে সে ফ্রি হতে থাকে। আর পাশাপাশি তার এই ব্যস্ততার মধ্যেও সে ধীরে ধীরে মীনাক্ষীকে সময় দেওয়াটা শিখে নিতে শুরু করেছে। কোম্পানির প্রথম দিনেই তাদেরকে জানিয়ে দেওয়া হয় সামনের 1 বছরের মধ্যে তাদেরকে একটা নির্দিষ্ট সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে হবে, আর সময় শেষে যে বা যারা সব থেকে ভালো করবে তারাই কোয়ালিফাইড হবে। তাই দিনের বেশিরভাগ সময় কাজের ফাঁকে ফাঁকে সময় করে মীনাক্ষীকে সময় দেওয়াটা সে মনে রাখে। দুজনের এই লং ডিস্টেন্স রিলেশনটা এভাবেই চলতে থাকে। তবে একদিক থেকে ভালো হলো, ছেলেটা বলতে পারবে বিয়ের আগে প্রেম না করলে কি হয়েছে, বউয়ের সাথে প্রেম করেছে। একবার ওদিক থেকে সুন্দর মীনাক্ষীকে একটা পুলিশের ড্রেস গিফট করে, আর সে একটা হ্যান্ডকাপ কিনে নেয়। এখন মূলত বিষয়টা হলো তাদের দুজনের কথাবার্তা শুধুমাত্র এই ভিডিও কলের মাধ্যমে হয়। তো একদিন হঠাৎ মীনাক্ষীর ভাবি মীনাক্ষীর ঘরে ঢুকে ভিডিও কলিংয়ে সুন্দরকে বিছানার সাথে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় একদম খালি গায়ে, মানে একদম উদাম গায়ে দেখতে পায়। আর তাকে দেখে সুন্দর তো একদম হন্তদন্ত হয়ে ওঠে। বলতে বলতে আবার তার মা সেখানে চলে আসে। সুন্দর তাদের দুজনকে বোঝানোর চেষ্টা করে, আরে এটা অভিনয়, এমনি মজা করছিল দুজন একে অপরের সাথে। আর তখনই পেছন থেকে মীনাক্ষী পুলিশের ড্রেস পরে বের হয়, আর এই সব দেখে তাদের সকলের মাথা যায় নষ্ট হয়ে। আসলে দুজন এমনি এমনি মজা ফাজলামো করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে, আর আজকের এই ঘটনায় দুজনে একদম লজ্জায় শেষ। যাকে তার 2 দিন পর মীনাক্ষী একটা কনসালটেন্সি ডিপার্টমেন্টে জব বিষয়ক কথাবার্তা বলতে যায়। তার বন্ধু যে রাঘবের কথা যে বললাম, তার বন্ধুর একটা টি ফার্ম আছে, সেই টি ফার্মে সে কাজ করতে চায়। মীনাক্ষীর শুরু থেকেই একটা ইচ্ছা, সে নিজের একটা ফার্ম করবে, সে নিজে কিছু একটা করবে, মানে সে স্বাবলম্বী একজন নারী হবে। কিন্তু তার আগে বিষয়টা নিয়ে তার একটু জব করা দরকার, তার বিষয়টা নিয়ে অভিজ্ঞতা তৈরি করা দরকার। তো সেজন্য এখানে কথাবার্তা বলে তার বাড়িতে গিয়ে সে জানায়। সেখানে আনন্দের বাবাও বিষয়টাতে তাকে বাহবা জানায়, কিন্তু আপাতত তাকে বিষয়টা একটু পিছিয়ে দিতে বলে, কারণ সবেমাত্র তাদের বিয়ে হয়েছে আর এখনই ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে, এই বিষয়টা তাদের তেমন একটা পছন্দ হচ্ছে না। পাশাপাশি আনন্দের সেই ভাতিজাও লেখাপড়ায় তেমন একটা ভালো নয়, তাই আপাতত তার পরীক্ষা পর্যন্ত মীনাক্ষী যেন তাকে একটু পড়াশোনা করায়। তারপর আনন্দ তার রেগুলার লাইফে ঠিক হলে সে তার ফার্মিংয়ের কাজ শুরু করতে পারবে। অবশ্যই বিষয়টা নিয়ে আনন্দ অনেক আগে থেকেই জানতো। আনন্দ শুরু থেকেই তাকে ফুল সাপোর্ট করে এসেছে, কিন্তু আজকে অনুমতি না পাওয়ায় বিষয়টাতে তার একটু হলেও খারাপ লাগে। রাতে এ কারণে মীনাক্ষী মন খারাপ করে বসেছিল, তখন সুন্দরের ছোট বোন তাকে সান্ত্বনা দেয়। পাশাপাশি তার আরও একটা কারণে মন খারাপ, আগামীকাল সুন্দরের জন্মদিন, কিন্তু সুন্দর তো এখানে আসতে পারবে না, আর তারও ওখানে যাওয়ার কোনো স্কোপ নেই। পাশাপাশি সুন্দর ওখানে বন্ধুদের সাথেও বন্ধুবান্ধবও নেই, তেমন কোনো কারোর সাথে তেমন একটা মিশে না, ইন্ট্রোভার্ট প্রকৃতি যেমন বললাম। তাহলে সারপ্রাইজ দিলে সে খুব খুশি হবে। আর এভাবেই চলে আসে পরদিন রাত। এদিকে মীনাক্ষী সুন্দরের বাবা আর তার ছোট ভাতিজাকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছে, আর অপরদিকে আমরা দেখতে পাই সুন্দরের অ্যাপার্টমেন্টে তার সকল কলিগ আজকে তার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছে। অর্থাৎ বোঝা গেল এতদিনে এখানে সুন্দরের বেশ ভালোই বন্ধুবান্ধব তৈরি হয়েছে। আর মীনাক্ষীকে এতদিন সে মিথ্যা বলেছে যে না, তার এখানে একা একা লাগে, তার ভালো লাগে না, তার বন্ধুবান্ধব নেই। এমনকি দেখা যায় পার্টির এক সময় সুন্দর নিজের ইন্ট্রোভার্ট স্বভাবটাকে বাদ দিয়ে সবার সাথে খুব মজা করতে শুরু করেছে। আর এই মজার মাঝখানে মীনাক্ষী অবশেষে বেঙ্গালুরুতে তার এক আত্মীয়ের বাসায় তার বাবাকে নিয়ে ওঠে। আর তারপর রাতের বেলাতেই সে সুন্দরের সাথে দেখা করতে তার অ্যাপার্টমেন্টেই যায়, আর গিয়ে সোজা দেখতে পায় ওখানে সব মজমস্তির মধ্যে সুন্দর একটা মেয়ের সঙ্গে ডান্স পারফর্ম করছিল, যা দেখে সুন্দর তো একদম ঘাবড়ে যায়। আর মীনাক্ষী ভেতরে ভেতরে ফুলতে থাকে। আর যখন সে তার পরিচয় দিতে যাবে, তখন অভিমানের কারণে সুন্দরের সকল বন্ধুবান্ধবকে সে নিজেকে তার কাজিন হিসেবে পরিচয় দেয়। অবশ্য সুন্দরের এখানে বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু সে কাউকে কিচ্ছু বলল না। এমনকি মীনাক্ষী যখন তার সেই আত্মীয়ের বাসায় ফেরত চলে যায়, তখন সুন্দর বাড়ির জানালা বেয়ে তার রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু মীনাক্ষী রাগের মাথায় তার জানালাটাই বন্ধ করে দেয়। আর বোঝা যায় এখন থেকেই তার ঘাউরামি শুরু হতে যাচ্ছে। পরদিন মীনাক্ষী সুন্দরের বাবাকে নিয়ে তার অফিস দেখাতে যায়, কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অফিসের এমপ্লয়ি বাদে কেউ ভেতরে ঢুকতে পারবে না। তাই এক সময় এক সুযোগে মীনাক্ষী
ওখানকার রিসেপশনিস্টের একটা কার্ড চুরি করে তার বাবাকে নিয়ে ভেতরে ঢুকে আর পুরো অফিসটা তিনি ঘুরে ঘুরে দেখতে শুরু করেন। আর এই খবর আবার মীনাক্ষী যখন সুন্দরকে জানায় তখন সেও তার বাবাকে খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অবশেষে একটা লিফটের মধ্যেই দুজন একত্রিত হয়, কিন্তু কেউ একে অপরকে দেখে না। তবে একসময় সুন্দরের বাবা সুন্দরকে দেখতে পেয়েও চুপচাপ থাকে। তখন আবার সুন্দরের বস এসে সেখানে উঠে আর কথায় কথায় সে লিফটের মধ্যে সুন্দরের খুব প্রশংসা করতে শুরু করে। আর সুন্দরের বসের মুখে তার নামে প্রশংসা শুনে আর এত বড় কোম্পানিতে তার ছেলে কাজ করছে এই বিষয়টা ভেবে তার খুব ভালো লাগে। রাতের বেলা সুন্দর তার বাবা আর মীনাক্ষী সহ তার ভাতিজাকে বিদায় জানাতে স্টেশনে আসে। সারাদিনে একটা বার তাদের সাথে সে দেখা করতে আসার সুযোগ পায়নি। আসার পর জানায় যে বস নাকি তাদেরকে ডেডলাইন দিয়েছে, এজন্য আসা হয়নি। কিন্তু তবুও সুন্দরের বাবা সুন্দরের অফিস এবং তার বসের মুখে প্রশংসা শুনে আজকে তার উপর বেশ খুশি। সে তাকে বাহবা জানায়, কিন্তু অপরদিকে মীনাক্ষীর চেহারা দেখে বোঝা যাচ্ছে যত বড় কোম্পানি হোক, যত ভালোই হোক, সুন্দরকে নিজের পাশে না পেয়ে এতদিনে তার মনটাই যেন কেমন হয়ে গিয়েছে। এমনকি আজকে সারাদিনে সে মীনাক্ষীর রাগ ভাঙাতেও আসলো না। এই বিষয়টা সে মেনে নিতে পারছে না। এমনকি ট্রেন ছেড়ে দেওয়ার একদম শেষ মুহূর্ত পর্যন্তও মীনাক্ষী তার সাথে কথা বলে না। কিন্তু বাড়িতে যাওয়ার পর সুন্দর তাকে মানানোর অনেক চেষ্টা করে, তবুও মীনাক্ষীর রাগ কোনো কিছুতেই ভাঙে না। কারণ এতদিন সুন্দর তাকে বলে এসেছে ওখানে সে খুবই একা, তাকে তার কলিগদের কেউ পাত্তা দেয় না। কিন্তু গিয়ে দেখলো সে মেয়েদের সাথে হেসে গেলে নেচে বেড়াচ্ছে। মূলত বিষয়টা এখানে একটা অপারগতার মধ্যে এসে দাঁড়িয়েছে, একটা অভিমানের দেওয়াল তৈরি হয়েছে যেখানে তার করার মতো কিছু নেই, শুধু রাগটা বাদে। আর বিষয়টা সম্পূর্ণই স্বাভাবিক। এরপর থেকে বেশিরভাগ সময় তার মেজাজ গরম থাকে। এমনকি সে যখন তার পুরনো বন্ধু রাঘবের সাথে এই একই ক্যাফেতে দেখা করে তখনও সে তাকে বোঝায় যে দেখ, অ্যারেঞ্জ ম্যারেজ নিজেদের মধ্যে বোঝাপড়াটা একটু সময় লাগবে, তাই ইগনোর করিস না, তার সাথে কথা বল। আজকে এই নিয়ে প্রায় 6টা মাস পার হয়ে গেল, সুন্দর একটা বারও টাইম করে তার বাড়ি আসেনি। তাই অবশেষে নিজের রাগটাকে বাদ দিয়ে সে নিজেই সুন্দরকে মেসেজ করে আর পরে কল করে তাকে আবারও জিজ্ঞাসা করে সে কি বেঙ্গালুরুতে তার সাথে শিফট হতে পারবে। কিন্তু সুন্দর এবারও তাকে নিষেধ করে দেয়, কারণ আর মাত্র 6টা মাস বাকি আছে। সবে মাত্র প্রথম ফেজটা পার করেছে সে, পরের ধাপটা পার করলেই বাকি সময় আর কোনো সমস্যা হবে না। তাই তাকে আর কটা মাসের জন্য অ্যাডজাস্ট করতে বলে সে, যার কারণে এবারও রাগ হয়ে যায়, সে ফোনটা কেটে দেয়। এরপর আমরা সুন্দরের ফ্যামিলি বিজনেস দেখি। শহরের সব থেকে বড় শাড়ির দোকান তারা চালায়, আর সামনে তাদের বিশেষ একটা পুজোর অনুষ্ঠান আসতে চলেছে, তাই তাদের বেচাকেনা বেশ ভালোই। ওই সময়টাতে সুন্দরের দাদি দোকানে এসে একটা শাড়ি পছন্দ করে, ওটা সে নিতে চায়। কিন্তু জানা যায় একটা ছেলে নাকি এটাকে অলরেডি কিনে ফেলেছে। আর দেখা যায় ছেলেটা অন্য কেউ নয়, এটা হলো মীনাক্ষীর সেই বন্ধু রাঘব। তিনি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে দেখো বাবা, তুমি অন্য একটা শাড়ি দেখে নাও, এটা আমার মা পছন্দ করেছে। কিন্তু সে এই শাড়িটা অনেক পছন্দ করে ফেলেছে আর এটাকে সে তার বন্ধুকে গিফট করতে চায়। কিন্তু সেখানে যখন সুন্দরের দাদি কথা বলে ওঠে তখন সে উল্টো তাকে অন্যান্য শাড়ি দেখায়, যে বলে এই শাড়িতে আপনাকে মানাবে না, আপনার বয়স হয়েছে, আপনার একটু অন্য টাইপের রং দেখা উচিত। আরও এই সেই কথা বলে, কারণ তার শাড়িটা নিতেই হবে, যার কারণে তার আর কিচ্ছু করার থাকে না। তারপর চলে আসে সেই দিনটা যেদিন সবাই রেডি হয়ে পুজোর জন্য মন্দিরের দিকে যাবে। আর তখন মীনাক্ষী রেডি হয়ে যখন বের হয় দেখা যায় এটা সেদিনকার সেই শাড়িটা যেটা দেখে মীনাক্ষীর শ্বশুর আর আনন্দের দাদি দুজনেই চিনে ফেলে আর তাকে তার ওই বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করে। একসময় সে মীনাক্ষীকে কটাক্ষ করে কথা বলতে থাকে যে এত ভালো বন্ধু হয়ে গিয়েছে যে তার জন্য শাড়ি কিনতে এত কাহিনী করলো। কিন্তু মীনাক্ষী তাকে ভালো মতো বোঝায় যে ও এমন ছেলে নয়। আর আনন্দের দাদি সোজা তাকে গিয়ে ওই ছেলেটার বিষয় নিয়ে সন্দেহ করতে শুরু করে যে ওই ছেলের সাথে তোর কোনো চক্কর চলছে না তো, না হলে ওই ছেলে তোকে এত, বুঝতেই পারছেন কি বলতে চাইছি আমি, এই ধরনের কথাবার্তাই সেখানে হয়। আর আজকে এই সব শুনে তার কষ্টটা যেন আরও বেড়ে গেল। তার পাশে তার স্বামী না থাকলেও কি হয়েছে, তার পরিবার তো ছিল, এখন তারাও যেন তাকে পর করে দিচ্ছে। রাতের বেলা আনন্দ মীনাক্ষীকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করার জন্য কল করে। আনন্দ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু মীনাক্ষীর অভিযোগ শুনে একসময় আনন্দ নিজেও তাকে জিজ্ঞাসা করে যে সে ছেলেটাকে যাকে নিয়ে কথা উঠেছিল। আর এখানে আনন্দের কথার মধ্যেও কিছুটা সন্দেহ প্রকাশ পাচ্ছে। তাই এবার যেন মীনাক্ষী আর সহ্য করতে পারে না। সব মিলিয়ে বারবার আনন্দের একই কথায় একসময় মীনাক্ষী কলটা কেটে দেয় আর সেই রাতেই একটা বাসে করে তার বাড়ির দিকে রওনা দেয়। আর তার কিছুদিনের মাথায় সে তার ওই বন্ধু রাঘবের টি ফার্মে অ্যাজ এ ম্যানেজার পোস্টে কাজ শুরু করে। সেখানে রাঘব তার সাথে খুব সুন্দর ব্যবহার করে,
তাকে যথেষ্ট সময় দেয়, তাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখায়, ফার্মের কোথায় কি হচ্ছে সব কিছু তাকে বোঝানোর চেষ্টা করে। আর আজকে কাউকে কিছু না বলে সে এখানে চলে এসেছে। এরপর থেকে এদিকে তার দিনকাল খুব ভালোই যেতে থাকে। এই ফার্মটা তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই দিনের বেলা সে কাজে আসে আর কাজ শেষ করে আবারও তার বাপের বাড়ি ফিরে যায়। তেমনই এভাবে কাজ করতে করতে রাঘব আবারও সেই কলেজ লাইফের মতো মীনাক্ষীকে শুধু বন্ধুর চোখে নয় বরং প্রেমিকার চোখে দেখতে শুরু করে। তার কিছু কার্যকলাপেও বিষয়টা বোঝা যায়, কিন্তু মীনাক্ষী সবসময় এদিক থেকে পিছিয়ে পড়ে। এরকমই চলতে থাকে সবকিছু। একবার তার বাবা তাকে সবকিছু জিজ্ঞাসা করে আর মীনাক্ষী তাকে সবকিছু খুলে বলতে বলতে যেন নিজের আবেগে ভেসে যায়। তবে তার বাবা তাকে খুব সুন্দর করে বোঝায় যে কোনো সমস্যা তার সাথে করে সমাধান নিয়েই আসে, তাই শুধুমাত্র সেই সমাধানটাকে খুঁজতেই আমাদের বের হতে হবে। আর অপরদিকে সুন্দরের ডেইলি লাইফটাও তেমন ভালো যাচ্ছিল না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সে মীনাক্ষীকেই মনে করে। আজকে এই প্রথম সে তার অভাবটাকে একদম ভেতর থেকে অনুভব করতে পারছে। তবে তার কিছু করার নেই, সে তার অর্জনের একদম ফাইনাল স্টেশনে এসে পৌঁছেছে। এমনকি এক রাতে মীনাক্ষী তাকে মেসেজ করে, তাদের সম্পর্ক তার সব কিছু সে আগের মতো করতে চায়, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। তাই আগামীকাল নাকি সে অফিসে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু কাজের প্রেশারের কারণে আনন্দ এই বিষয়টাকে খেয়াল করতে পারে না। সে খেয়াল করেনি যে মীনাক্ষী তাকে কি লিখেছে। আগামীকাল তার ফাইনাল প্রেজেন্টেশন হবে। এই একটা বছরে সে যেটার পেছনে এতটা খেটেছে সেটার ফাইনাল একটা প্রেজেন্টেশন করতে হবে সব ক্লায়েন্টের সামনে। আর তারপর তার লাইফের ডিসিশন উন্মুক্ত হয়ে যাবে। ওখানে এক এক করে অনেকেই নিজেদের প্রেজেন্টেশন দেখায়, তবে কারোরই অ্যাপের উদ্দেশ্য কোনো কিছুই ঠিকঠাক ভালো হয়নি। কারো অ্যাভারেজ, কারো বিলো অ্যাভারেজ। তারপর অবশেষে আর মাত্র একটা প্রেজেন্টেশনের পরেই তার পালা। ঠিক তখনই মীনাক্ষী তাকে মেসেজ করে জানায় সে তার অফিসের ক্যাফেতে অপেক্ষা করছে, যার কারণে যেহেতু হাতে একটু সময় আছে সে তাড়াতাড়ি মীনাক্ষীর সাথে দেখা করতে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো এখানে? একটু পর আমার প্রেজেন্টেশন। কিন্তু মীনাক্ষী তাকে জানায়, আমি তো গতকাল তোমাকে জানিয়ে দিয়েছিলাম। আসলে সে খেয়াল করেনি, এটা তো মীনাক্ষীর জানা নেই। আর এই বলতে বলতে তখনই সেখানে তার বস চলে আসে। আর আজকে প্রথম তার বস তার প্রতি খুবই গুরুতর রাগ হয়। কেন সে তার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সেশন বাদ দিয়ে এখানে অপর একজনের সাথে দেখা করতে এসেছে। এখানে আনন্দকে সে কথা বলার সুযোগ না দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। এতে করে মীনাক্ষী তাকে বারবার সরি বলে, কিন্তু আজকে প্রথম আনন্দ তার ওপর চরম মাত্রায় রেগে যায়। তাকে একটা ধমক দিয়ে সে ওখান থেকে চলে যায় আর নিজের প্রেজেন্টেশন স্টেজে দাঁড়িয়ে কতক্ষণ চুপ করে থাকে। তারপর নিজের ভেতরের সব কিছু গুছিয়ে সে তার প্রেজেন্টেশন পারফর্ম করতে থাকে। এখানে পুরো ভারতবর্ষের বিখ্যাত কিছু মানুষ এসেছেন তাদের পরীক্ষা নিতে, যেখানে বাকি সবার তুলনায় আনন্দের তৈরি করা সফটওয়্যার সকলের বেশ পছন্দ হয়। আনন্দ এমন একটা সফটওয়্যার তৈরি করেছে যার মাধ্যমে অপর একজন মানুষের মুড সম্পর্কে আপনি ধারণা রাখতে পারবেন। তার সম্পর্কে ইনফরমেশন অ্যাড করলে কিভাবে তার সাথে কথা বলতে হবে, কিভাবে তাকে যে কোনো বিষয়ে রাজি করাতে হবে, অথবা কিভাবে তাকে নতুন কোনো প্রস্তাব দিতে হবে, সব কিছু এই সফটওয়্যারের এআই আপনাকে সাজেস্ট করবে। আর বিষয়টা খুবই ব্যতিক্রমধর্মী একটা জিনিস, এমন কোনো বিষয় সম্পর্কে আজ পর্যন্ত কেউ কল্পনা করেনি। তাই তার প্রেজেন্টেশনটা সবার খুব ভালো লাগে। তবে প্রেজেন্টেশন শেষ করার পর এক মুহূর্তে দাঁড়িয়ে সে আরও কিছু কথাবার্তা বলতে শুরু করে। এই কথাগুলো যেন তার প্ল্যানিংয়ের বাইরে ছিল। সে বলতে শুরু করে, আমি এখন পর্যন্ত সবার কাছে লুকিয়ে এসেছি যে আমি সিঙ্গেল নই, আমি বিবাহিত। এখানে আসার প্রথম দিনই বলে ফেলেছিলাম কথাটা, কিন্তু তারপর থেকে ধামাচাপা দিয়ে রেখেছি। সে তার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, যে মেয়েটাকে আমি নিজের কাজিন হিসেবে পরিচয় দিয়েছি সে আমার কাজিন নয়, আমার ওয়াইফ। আর তার জন্যই তৈরি করেছিলাম আমি এই সফটওয়্যার। লং ডিস্টেন্স রিলেশনশিপ খুব কঠিন একটা বিষয়, তাও আবার যদি সেটা হয় সদ্য বিবাহিত স্ত্রীর সাথে, তাহলে ওটা মেনটেন করা আরও কঠিন হয়ে পড়ে। আমি সবসময় চেষ্টা করেছি তাকে বোঝানোর, তাকে জানার, তবে মূল্যায়ন করতে পারিনি। মূলত আমার ওয়াইফ হলো আমার সেই ইন্সপিরেশন যার জন্য আমি এই সফটওয়্যার ডেভেলপ করেছি। আর এটা করতে গিয়েই হয়তোবা আমি তাকে হারাতে চলেছি। তাই আমার যা করার আমি করে ফেলেছি। মনে হয় এভাবে চলতে থাকলে আমি আমাকেও হারাবো, আমার সব কিছুকেই হারাবো। এই কথাগুলো বলার সময় সে একদম শুরু থেকে এই পর্যন্ত মীনাক্ষীর প্রত্যেকটা ঘটনা মনে করতে শুরু করে। কত আশা ছিল তার, তাকে সে কতটা কষ্ট দিয়েছে এখন পর্যন্ত সে বুঝতে পারেনি, কিন্তু আজ বুঝতে পারছে। আর তার এই সমস্ত কথাগুলো যেন ওখানকার সকল ব্যক্তিদের একদম হৃদয়ে গিয়ে লাগে। একদম শেষ কথা সে একটাই বলে দেয় যে না বুঝে নিজের এই লক্ষ্যের পেছনে দৌড়াতে গিয়ে আমি তাকে অনেকটা কষ্ট দিয়েছি, সেই কষ্ট আমি আর তাকে দিতে চাই না। তাই আশা করি আমার সফটওয়্যার আপনাদের বিষয়গুলো বুঝতে কিছুটা হলেও সাহায্য করবে। এই বলে ওখান থেকে সে চলে যায়। সেখান থেকে নিজের বস, নিজের
কোম্পানি কারো সাথে কথাবার্তা না বলেই সে সুজাতার বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে যখন জানতে পারে যে মীনাক্ষী এখান থেকে অনেক আগেই তার বাপের বাড়ি চলে গিয়েছে, তখন সে বুঝতে পারে যে কাউকে মিস করাটা কতটা কষ্টের। তাই এভাবে সপ্তাহখানেক পার হয়ে যায়, কিন্তু মীনাক্ষীর কোনো খোঁজ খবর সে পায় না, ফোন করেও তাকে পায় না। তখন সে নিজ থেকেই মীনাক্ষীকে নিতে যায় তার বাড়িতে, কিন্তু জানতে পারে ও নাকি বাইরে কোথায় গিয়েছে। তাই বাইরে যাওয়ার পর যখন আনন্দ জানতে পারে যে আজকে রজনীকান্তের নতুন একটা সিনেমা রিলিজ পেয়েছে, তখন তার বুঝতে বাকি থাকে না যে এই সিনেমা দেখতেই সে গিয়েছে। খুব ভিড়ভাট্টার মধ্যে দিয়ে আনন্দ সেই সিনেমা হলে ঢুকে পড়ে, আর একদম শেষে মীনাক্ষীকে খুবই আনন্দ করতে দেখে। মীনাক্ষীও তাকে দেখতে পায়। এরপর দুজনের সামনাসামনি হলে মীনাক্ষীর প্রথম কথাটাই হলো, এখানে কেন এসেছো? যেখানে আনন্দ আজকে তার কাছে সমস্ত কিছু খুলে বলে সে তার চাকরি ছেড়ে এসেছে। এখন চাকরি হলে হোক না হলে না হোক আমার দেখার বিষয় না, যেটা গুরুত্বপূর্ণ আমি সেদিকে ফোকাস দিতে চাই, আর সেটা হলো তুমি। সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এরকম কিছু কথাবার্তা বলে। আর তার এই কথাতেই মীনাক্ষী নিজের সকল রাগ ভেঙে দেয়। দুজনের সম্পর্কটা যেন এক মুহূর্তের মধ্যেই আবারও ঠিক হয়ে গেল। কিন্তু এর পেছনে আরও কিছু বিষয় আছে। মূলত আনন্দের কলিগদের মধ্যে একটা ছেলে আনন্দের বিষয়টা তখনই বুঝতে পেরেছিল, আর নিজ উদ্যোগে সে আজকের প্রেজেন্টেশনে আনন্দ, তার ওয়াইফ, তার ক্যারিয়ার সম্পর্কে যা যা সে বলল সেই সব কিছুর একটা রেকর্ড করেছিল, আর এক সুযোগে ওই ভিডিও সে মীনাক্ষীর নাম্বারে পাঠিয়ে দিয়েছিল। তাছাড়াও আনন্দ নিজেও এই সময়টাতে তাকে অনেক ভিডিও করে করে পাঠিয়েছে। তবে মীনাক্ষী শুধুমাত্র আজকের এই দিনটার অপেক্ষাই করছিল কবে আনন্দ নিজে তার কাছে আসবে। আর ফাইনালি এর মাধ্যমে দুজনের সম্পর্কটা আগের থেকেও ভালো হয়ে গেল। সাথে এখানেই শেষ হলো আজকের গল্পটা। তো কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্ট করে জানাবেন। মূলত লং ডিস্টেন্স রিলেশনশিপ আসলেও একটা কঠিন বিষয়, আর আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যে নিজের বউকে সবসময় সন্দেহ করে রাখেন, তাহলে ভাই আপনার জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ হারাম, একদম হারাম। কারণ এমন অনেক বিষয় থাকে যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই আমি তো আর কিছু বলতে পারবো না, আমার এইসব অভিজ্ঞতা নেই। আপনাদের মধ্যে কারা বর্তমানে এমন একটা রিলেশন লিড করছেন সেটা কমেন্ট বক্সে ছোট্ট করে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, যেখানে একদিন ছেলেটা জানতে পারে যে তার বউ কোনো সাধারণ মেয়ে নয়, বরং টপ লেভেলের একজন রেসলার। এরপর থেকে যা সব কাণ্ড ঘটে যায় সেটা জানতে আপনাকে এই ভিডিওটা ক্লিক করে দেখতে হবে। তাই দেখা শুরু করুন। আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।